ওকে, তোমাদের এই যে যারা নতুন জয়েন করেছে, এই যে এখানে দেখো যে অনলাইন ক্লাস এবং লেকচারের যে লিংক, এই যে এটা দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। এটা ক্লিক করলে যে এই পেজটা আসবে, এইখানে সবগুলো স্লাইড আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো? ইয়েস স্যার। ওকে, সো এখান থেকে আমাদের চ্যাপ্টারের নাম যখনই বলবো, আমি যে স্লাইড গুলো দেখাচ্ছি আমার কিছু করা লাগবে না, তোমরা শুধু এই যে এই স্লাইড গুলো সব নামায় রাখো। এই যে দিস আর অল দ্য স্লাইডস। সো আমরা আসলে গতকাল আমরা ওয়ানটা রিভিউ করতেছিলাম, কারণ অনেকে নাকি বেসিক কনসেপ্ট গুলো কিছু ভুলে গেছে। তো দ্যাটস ওয়াই উই আর অ্যাকচুয়ালি রিভিউইং। আমাদের যে কোর্স আউটলাইন সেটাও রেডি আছে, সেখানে আমি যদি দেখাই তোমাদের, এই যে আমরা বেসিক আইডিয়া গুলো একটু রিভিউ করার কথা। তো আমরা হয়তো চ্যাপ্টার ওয়ানটা একটু দেখেছিলাম, তো আমরা বাকি অন্যগুলো দেখবো। তারপরে আমরা সরাসরি চলে যাব আমাদের 12তে। হ্যাঁ, আমরা 12 থেকে আসলে শুরু করে 12, 13, 14 এরকম করে আমরা যে কোয়েরি প্রসেসিং, এগুলো 15, 16তে আছে। তারপরে ট্রানজাকশন কনকারেন্সি কন্ট্রোল, রিকভারি সিস্টেম বলে একটা জিনিস আছে, সেগুলো আমরা 17, 18, 19-এ যাব। তারপরে প্যারালাল এবং ডিস্ট্রিবিউটেড কনসেপ্ট গুলো আমাদের 20, 21, 22-এ আছে, সেগুলো আমরা কভার করব। তারপরে আমরা আবার ব্যাক করব 10, 11-তে। ওখানে বিগ ডাটা নিয়ে আসলে কথা আছে, এগুলো এই যে এইগুলোর উপর ডিপেন্ডেন্ট। সেই জন্য আমরা বিগ ডেটা এবং ডেটা অ্যানালাইসিসটা আমরা লাস্টের দিকে পড়বো। তারপরে কিছু অ্যাডভান্স টপিক আছে, যেমন অবজেক্ট রিলেশনাল ডাটাবেস, অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস, অরাকল। আর একটা হচ্ছে তোমার এই যে অ্যাডভান্স কিছু আরো ডাটাবেস আছে, যেগুলো আমরা এখনো লিস্ট করি নাই, তখন আর কিছু বাইরের স্লাইডও আমরা দিব আসলে। তো এই ছিল মোটামুটি তোমাদের ওভারঅল কন্টেন্ট। আর এইখানে তো এটা বলছিলাম, রাইট? ফাইনালে 30% প্ল্যান আছে, আর মিড টার্মে 20, আর এইদিকে এরকম। ঠিক আছে, তোমাদের ফাইনাল কিন্তু অনলাইনেও না হয়ে ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা আছে। সো সবাই কি রেডি আছে তো? না, অনেকদিন পরে আবার এক্সাম দিতে হবে ফিজিক্যালি। ক্লাসে ঘুমানো যাবে না আর? জি স্যার। ঘুমাচ্ছে অনেকে? অনেকের গলা শুনে মনে হচ্ছে ঘুমাচ্ছে। হাসান, মাহফুজ, জি স্যার। রায়হান, ইয়েস স্যার। জেগে আছে তো? না, তোমাদের এমনিতে আওয়াজ শোনা যায় কেমন? স্যার ক্লিয়ার শোনা যায়। স্যার ক্লিয়ার স্যার। হ্যাঁ, মাঝে মধ্যে তোমাদের সঙ্গে একটু ইয়ে করবো, যাতে তোমরা একটু অ্যাটিটিভ থাকো আর কি। আচ্ছা, এখন স্যার লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। আজকে সবগুলো দিব, গতকালটা আজকে, আর এই যে সবগুলো দিব। এইখানে ভাবছি যে তোমাদের যে ইয়াটা আছে, কি জানো, তোমাদের কি পেজ কি একটাই? তোমরা কি জানো, মানে পেজ মনে হচ্ছে একটাই, রাইট? মডিউল আকারে দিব নাকি পেজ আকারে দিব ভাবতেছি। এখানে দিয়ে দিই, মানে প্রথম যে ফার্স্ট ক্লাস ডেট ওয়াইজ দিই, রাইট? লাস্ট ক্লাস কি ছিল আমরা এইভাবে দিই, 2021 10 7, 7 নম্বর ক্লাস ছিল না? দেখি, হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়াও। এটা রেকর্ডিংটা যেন কি ছিল। এক মিনিট, হ্যাঁ 1 মিনিট, আমি জাস্ট একটু চেক করতে চাই। জাস্ট এটা এখানে দিলে তোমাদের জন্য ইজি হয় কিনা। পেজ আছে না, পেজ, তোমাদের যে পেজে ইয়েটা আছে ওটার মধ্যেই দিয়ে দেওয়া যায় কিনা, অ্যাক্সেস কি পাও কিনা, তোমাদের অ্যাক্সেস গুলো আমি ঠিক বুঝতেছি না, অ্যাক্সেস পাও কিনা। লিংকটা দিলে তো অ্যাক্সেস হবে না আসলে। ইমেল আইডি গুলো যেন কোথায় আছে সব? তোমাদের ইমেল আইডি গুলো যেন কোথায় আমি ডাউনলোড করতে পারবো একসাথে? ক্যানভাসে সেটা শো করে না। পিপলে গেলে স্যার লিস্ট পাওয়া যায় কারা কারা ক্লাস আছে আর কি।
হ্যাঁ দাঁড়া এক মিনিট, আমি আসলে ভিডিওতে তোমাদের শুধু ইমেলের করেসপন্ডিং অ্যাক্সেস দিই, অন্যরা যেন ওপেনলি অ্যাক্সেস না পায়। এক মিনিট, পিপলে তোমাদের ইমেল অ্যাড্রেসগুলো আমি কালেক্ট করতে পারি কিনা দেখি। ও আছে তো, হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। সবাইকে এখন আসে তো না, আমি তাহলে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, দাঁড়াও বোধহয় এক্সপোর্ট করা যায় সম্ভবত। এক মিনিট, হ্যাঁ আমি জাস্ট তোমাদের অ্যাক্সেসের জন্যই এক মিনিট একটু, যদি আমরা আগে করলেও পারতাম। ইমেল অ্যাড্রেস এড ইউজার এড করা যায়, এক্সপোর্ট করে দিতে হবে। একটা অপশন আছে গ্রেডটা ডাউনলোড করা যায়। আগে আমরা আসলে আরডিএস কি আমাদের নামাইতে দিত? এক মিনিট, আরডিএস কি আমাদের স্টুডেন্টের ইমেল অ্যাড্রেসটা থাকতো? আমি তো ইমেল অ্যাড্রেস আগে পেতাম। তোমরা সবাই আরডিএস এ আসো তো না? জি স্যার। আরডিএস থেকে আমি নামিয়েছি, দাঁড়া এক মিনিট, ওখানে ইমেল অ্যাড্রেসটা লিস্ট হলে হয়ে যাবে। না, ওখানে তো ইমেল অ্যাড্রেস লিস্ট হচ্ছে না। কোথেকে নামাইছি আমি গতবার? গতবার তো আমাদের গুগল ক্লাসরুম থেকে নামানো গেছিল। হ্যাঁ সরি, এবার তো ওইটাতে নাই। আচ্ছা এখন একটা দেখো তো, তোমাদের যে ক্লাস লিংকের ওখানে যে তোমাদের ইয়েটা আছে, ওটা ক্লিক করলে কি অ্যাক্সেসিবল হয় কিনা? ক্লাসে কি ক্লাসের ভিডিও লিংক একটা সেভ হয়েছে নাকি দেখো তো পেজে, যেখানে তোমাদের ইয়ে আছে। না স্যার, এখনো পাইনি। স্যার আসছে স্যার। আসছে কিন্তু ক্লিক করলে কি স্যার দেখা যায়? অ্যাক্সেস ডিনাইড। হ্যাঁ সেটাই বললাম, অ্যাক্সেস ডিনাইড হওয়ার কথা। হ্যাঁ আমি ওইটাই তোমাদের ইমেলের এগেইনস্টে এটাকে অ্যাক্সেস পারমিশন দিতে যাচ্ছি। এই রোলগুলো তো এক মিনিট, যেহেতু এটা নতুন আমরা একটু দেখি। আমার ইমেল অ্যাড্রেস আগে তো ওই যে তোমরা যেহেতু ক্লাসরুমে জয়েন করতা, সেটা আমাদের এখানে পাওয়া যেত। এখানেও নিশ্চয়ই কোথাও থাকার কথা, রাইট? আমি এক্সপোর্ট করতে পারবো না, এটা কেমন কথা? তোমাদের জানার কথা না? স্যার গুগল ক্লাসরুমে রুমটা স্যার একটা রুম খুলে স্যার আমাদের জাস্ট ওই না কোডটা না না, দুইটা করা যাবে না, দুইটা করা যাবে না। ইয়ে আমি 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 পাই যাবো আশা করি। আমি আমার ওই যে মানে ডিপার্টমেন্টে যোগাযোগ করে আসলে বেসিক্যালি যে এইগুলোর এগেইনস্টে আমি অ্যাক্সেস দিতে চাই, রাইট? তো আপাতত তোমরা একটু জাস্ট ওয়েট করো, আমি একটু পরেই জেনে আমি তোমাদের এই ইমেল অ্যাড্রেসগুলো কিভাবে ডাউনলোড করা যায় এটা করবো। আসলে এই এক্সেল শিটটা আমাকে নামাইতে দেওয়া উচিত আর কি, এটাই খুঁজতেছি। এক্সেল শিটটা তো আমাকে নামাতে দিচ্ছে না। এটা জাস্ট নামাইতে দিলে আমাকে হয়ে যেত, বুঝছো? অথবা এইখানে কিছু আছে কি, এইটাও কিছু একটা হইতে পারে। আচ্ছা ওইটা আমরা দেখবো পরে। হ্যাঁ ওইটাতে অথরাইজ করলে হইতে পারে, বুঝছো? সেটা আমি দেখে তোমাদের পরে আমি দিচ্ছি। হ্যাঁ অথরাইজ করলে বোধহয় আমার মনে হয় তোমরা পারমিশনটা পাবা, অন্যরা পাবে না। তো আমি এটা দেখবো যে ওরা কিভাবে বলে। ওকে স্যার। হ্যাঁ তাহলে ক্লাসরুমে আমরা ওটা এইখানে আমরা দিয়েছি না, তোমরা যেটা দেখেছো যে এই যে পেজটায় আছে, তো এই পেজের মধ্যেই আসলে বেসিক্যালি তোমাদের এখানে আমি দিয়ে যাবো পরপর। হ্যাঁ সিরিয়ালি দিয়ে যাবো এরকম করে। ওকে, সেটা অসুবিধা হবে নাকি? না স্যার, এখানে কোনো নোটিফিকেশন আসছে না আমাদের কাছে। গুগল ক্লাসরুমে যেমন স্যার আপনি কোনো পোস্ট করলে নোটিফিকেশন আসতো, সেটা জানি, এখানে আসে না স্যার। এটা জানি, তুমি বুঝতে পারছি। তো আপাতত একটু একটু সাথে থাকো আর কি, আমরা দেখবো যে কিভাবে কি করা যায়। আর আমি হয়তো ইন্ডিভিজুয়ালি মেইলও করতে পারি, যে আমি ওইটা যদি তোমার আমার কন্ট্রোলে চলে আসে, আমি তো তোমার ডাইরেক্ট মেইল করে দিতে পারবো, বুঝতে পারছো? আমার পয়েন্টটা বুঝতে পারছো? যে আমি হয়তো ম্যানুয়াল মেইল করলাম আর কি, আমার ইমেল থেকে ডাইরেক্ট মেইল করে দিলাম,
তো আমি ইমেল লিস্টটা আমি দেখি কোনোভাবে ব্রাউজ করা যায় কিনা। আরেকটা অপশন হচ্ছে তোমরা যারা আসো তারা আমি একটা গুগল শিট ওপেন করে দিই, তোমরা এটাতে টাইপ করে দাও, সেটা করবা? জি স্যার করা যায়। জি স্যার, সেটাও করা যায় স্যার। তাহলে আমি একটা স্যার আপাতত একটা এক্সএমএল শীট ফাইল যদি আপনি আপলোড করে দেন, ওখানে আমরা আমাদের মেইলটা করতে পারি, লিখে দিতে পারি। ইনফ্যাক্ট আসলে আমি যে এটাই দিতে পারি, যে এটা আছে না, এই যে এটা তোমরা একটু দেখো না আর কি। স্যার এটা দেখো না, অনেকের জিনিসপত্র দেখা যাচ্ছে। এটা কি তোমাদেরটা? ও না, এটা তোমাদেরটা না। ওই যে তোমাদের নামগুলো তো আমার লিস্টে আছে, রাইট? ওখানে তোমরা একটা কলাম অ্যাড করে ইমেল অ্যাড্রেসটা টাইপ করো, তাহলে হয়ে যাচ্ছে। এটা অবশ্য তোমাদের সেকশন না, আমি ঠিক করে নিই, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, তাহলে আমি এক্সেল শিটটা দিচ্ছি, মানে তোমরা একটু ঠিক করে দিও, ভুল করলে আবার কিন্তু আবার চলে যাবে আমার আবার ঝামেলা। এটাই বেস্ট হয়, যেহেতু তোমাদের ইয়েটা হচ্ছে তো। যদিও আমি শিওর যেটা ওই নিশ্চয়ই মেকানিজম আছে, আমরা একটু হয়তো খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে সেকশন 1 411 না তোমাদের কোর্সটা? 411 জি স্যার। ওইটা সেকশন 1 ছিল। এখন তোমাদেরটা নামে নেই, একটু 1 মিনিট, তোমাদেরটা নামিয়ে আমি দিচ্ছি। তোমাদের সেকশন 2। কেউ কি এমন আছো যে লাস্টে আসছো, তার নাম না থাকলে একটু নিচে দিয়ে দেখে দিও, যদি তুমি লাস্টে আসো আর কি। এবং 42 জনকে অ্যালাউ করলো কেন আমি ঠিক বুঝতে পারতেছি না। দুজন কি এত বেড়ে গেলে তো বিপদ। তোমাদের লিমিট কত? লিমিটটা স্যার 40 ছিল। সেটা তো আমিও জানি, কিন্তু এখন তো 42 দেখাচ্ছে। সেটা কোর্সে ক্লাস করলে তখন বাড়ানো হচ্ছে নাকি? না মানে বুঝতে পারতেছি, বেশি স্টুডেন্ট হলে ম্যানেজ করা ডিফিকাল্ট। স্যার মেবি লাস্ট সেমিস্টার অফার করে নাই তো অনেকে। সেটা তো বুঝতেই পারতেছি, সেই জন্যই করছে আর কি। স্টুডেন্টরা আসলে মানে এটা কেন করতেছে আমি ঠিক বুঝলাম না। তোমার কি মানে রিটেক আছে বা কিছু আছে, এরকম কিছু আছে? স্টুডেন্টদের এটা করতে হবে এমন কোনো কথা নাই। তোমাদের শেয়ার শেয়ার দিচ্ছি। হ্যাঁ, শেয়ারটা কোথায় দিব? তাহলে ওপেন শেয়ার দিই। হ্যাঁ, ড্রাইভে রেখে তোমাদের এখানে লিংকটা দিচ্ছি। ইয়াতে ড্রাইভে রেখে দিচ্ছি, দাঁড়াও। সেকশন কি দিব? তোমাদের নাম টাম সব থাকবে, শুধু ইমেল অ্যাড্রেসটা টাইপ করবো। স্যার এটা কোথায় দিয়েছেন? দাঁড়াও 1 মিনিট, মানে আমি কেউ আসতেছে। দিয়েছি হচ্ছে তোমার কোথায় দিলে ভালো হয়? আমি কি মিটের ইয়াতে দিব? তোমাকে এখান থেকে নিতে পারবা? জি স্যার, পারবো। এই ওয়ালিদ, দেখো তো এখানে পাও নাকি? মিটে দেয়া আছে। ওয়ালিদ ঢুকছো? ওয়ালিদ আসসালামু আলাইকুম।
তুমি দেখো তো, তুমি কিন্তু নর্থ সাউথের বাইরে ইমেল দিয়ে ঢুকে গেছো। তুমি একটু এটা বেরোয় যাও, আরেকবার ঢুকো। তোমার পারমিশন যখনই চাবে তার মানে বোঝা যাবে তুমি আসলে তুমি একটা নতুন ইয়ে খুলে করতে হবে। হ্যাঁ ও সরি স্যার, এক মিনিট স্যার। হ্যাঁ, বেরোয় যাও। তাহলে তোমার পারমিশন চাওয়া মানে তুমি ঠিক ইমেল দিচ্ছ না। বেরোয় যাও। ওকে স্যার রিকোয়েস্ট অ্যাক্সেস দেওয়া নেই, অনলি ভিউ দেওয়া। স্যার এডিট অপশনটা দেওয়া নেই স্যার, ভিউ অনলি করা স্যার। আচ্ছা দাঁড়াও, কি করতে হবে? হ্যাঁ আরেকবার ক্লিক করো। ঠিক আছে এবার? জি স্যার, জি স্যার। তোমরা ইমেল অ্যাড্রেসটা ভুল করো না, তোমরা কপি করে নিয়ে আসো। তোমার নিজের ইমেল অ্যাড্রেস কোথাও যদি থাকে ওখান থেকে কপি করে নিয়ে আসো প্লিজ। টাইপ করতে গেলে ভুল হয়। কোন কলামে দিচ্ছ? আচ্ছা আমি একটা কলাম ফিক্স করে দিলাম। কলামে দাও, ই কলামে দাও, ই কলামে। আমি তোমাদেরকে তাহলে ইমেল করতে আমার সুবিধা হবে, প্লাস অনেক কিছু করা যাবে। হ্যাঁ সো আমরা জাস্ট যে গুগলের মতো আমরা গুগল মিটের মতো করা যাবে। ঠিক আছে তোমরা দিতে থাকো, ফাইন। আমরা একটু আগাই। সো আই ক্যান ইমেল ডিরেক্টলি। এখানেও করা যাবে বোধ হয়, আমি শিওর না। ক্যানভাসে কেন অটো ইমেল জেনারেট হচ্ছে না এটাও আমি বুঝতেছি না। ওকে দেখা যাচ্ছে স্যার আরেকবার দিলে ভালো হবে স্যার। আমি রিজয়েন ইমেল অ্যাড্রেস টাইপ করার জন্য দিয়েছি সবাইকে। মিটে দেখো, মিটের চ্যাটে। ইয়েস সবাই একটু চেক করে নিও নিজেরটা, তারপরে বেরোয় যাও, মানে ওখান থেকে লিঙ্ক থেকে বেরোয় যাও। সামিরা ইয়েস স্যার। তুমি এন্ট্রি দাও না এখনো ইমেল অ্যাড্রেস? স্যার দিচ্ছি। মেজাবিন স্যার রিকোয়েস্ট স্যার টাইপ করা যাচ্ছে না স্যার। কেন টাইপ করা যাচ্ছে না কি বলো? আবার এন্টার দাও। তোমরা যারা টাইপ করতে পারছো না তারা জিমেল, অন্য জিমেলে আসো। অর্থাৎ জিমেল ছাড়া টাইপ করা যাবে না এখানে। হ্যালো স্যার রিকোয়েস্ট অ্যাক্সেস দিয়েছি স্যার, ডিনাই করতেছে। সাকিব তোমার ইমেল অ্যাড্রেসটা যেটা দিয়ে তুমি ঢুকতেছো ওইটা তোমার এটা না। নর্থ সাউথেরটা দিয়ে লগইন করে আবার ঢুকো। আচ্ছা নর্থ সাউথের সবাইকে পারমিশন দেয়া আছে। তোমাদের যে কোনো জায়গায় এই ধরনের সমস্যা মানি হচ্ছে তুমি নর্থ সাউথের ইমেলে নাই। স্যার আমি তো নর্থ সাউথের ব্রাউজার দিয়ে এন্টার করছি। আরেকটাতে যাও, আরেকটাতে যে কপি করে আবার নতুন করে ব্রাউজ করো, আবার লগ ইন করো। বাকিরা কার কোনো সমস্যা হচ্ছে? সবাই তো দিয়ে দিছে, সবাই দিয়ে দাও, মানে সবার কোনো সমস্যা হচ্ছে না। আমি স্পেসিফিক কারো পারমিশন দিইনি। তোমরা তোমাদের নাম খুঁজে পাইছো? আমি তো অনেকের এখনো দেখে খালি দেখতে পাচ্ছি, তারা মনে হয় ক্লাসেই নাই। তৌফিক স্যার আমি আসলে নাম খুঁজে পেয়েছি কিন্তু কি বলে টাইপ হচ্ছে না?
ইমরান এন্টার দাও, এন্টার দিয়ে বেরিয়ে যাও। ইয়েস স্যার। যারা টাইপ করছো তারা এন্টার দিয়ে বেরিয়ে যাও স্ক্রিন থেকে, তাহলে তোমাদের আমি বুঝতে পারবো আর কি। যেমন এখানে স্বাধীনেরটা খালি দেখা যাচ্ছে, জাবির, মেজাবিন, তারপরে এদিকে শরীফ, ওয়ালিদ, তারপরে তাসলিমা। ওয়ালিদ তো অর্ধেক লিখে রাখছে দেখি। তারপরে শারিয়ার হাসান হোসেন, রফিকুজ্জামান, সামিরা, স্বাক্ষর। হয়ে গেল? আমাদের এটা কাজে লাগবে, হ্যাঁ, এই জন্য তোমরা ইয়ে করো, আমি তাড়াতাড়ি এটা অ্যাক্সেস আবার সরাই ফেলবো, আমি আবার নিয়ে নিবো অ্যাক্সেস। কারো বাকি আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমেল অ্যাড্রেস টাইপ করতে এতক্ষণ লাগে। ওয়ালিদ কি হলো, মুছে দিচ্ছ কেন? হ্যালো ওয়ালিদ। জি স্যার, টাইপ করছি স্যার। আমার কই তোমার তো নাই তো, তোমার কি আবার একজন আরেকজনটা মুছে দিচ্ছ? হ্যালো স্যার, আমার এখানে তো শো করতেছে স্যার। এন্টার দাও, এন্টার দাও, এন্টার দিয়ে সরাও। জি স্যার। তোমার সিরিয়াল কত? আরেকটা ওয়ালিদ, আরেকটা ওয়ালিদ আছে, আরেকটা ওয়ালিদ বোধহয় আছে। ওয়ালিদ কি দুইটা নাকি? হ্যাঁ, 13তে আরেকজন আছে ওয়ালিদ। শেখ আব্দুল ওয়ালিদ, তুমি আছো? আচ্ছা, বাকিগুলো আমি ফিল আপ করে দিতে পারবো, বাকিগুলো আমি ম্যানুয়ালি বসাই দিব। সামিরা, সামিরা হয়ে গেছে। তৌফিকুজ্জামান, ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা আমি ক্লোজ করে দিচ্ছি। কেউ কি বাকি আছো? একটু তাড়াতাড়ি বলো। ইয়েস স্যার, বাকি আছে। তোমার এতক্ষণ লাগছে কেন? স্যার প্রথমে ফোন দিয়ে ট্রাই করতেছিলাম কিন্তু হইতেছিল না। আর কি বাকি? আচ্ছা, আমরা মনে হয় আর 2 মিনিট পরে আমি এটা করে দিব, ক্লোজ করে দিব। আচ্ছা, আমরা তাহলে এটা গেল। এখন আমরা ক্লাসে যেটা ছিল তোমাদের চ্যাপ্টার 1 এ আমরা প্রায় শেষের দিকে আসছিলাম, রাইট? মনে আছে? আমরা কি এইটা দেখেছিলাম? ট্রানজাকশন নিয়ে কিছু কথা হয়েছে, রাইট? ট্রানজাকশন ম্যানেজার আমাদের বেশ কিছু চ্যাপ্টার আছে, বোধহয় 17, 18, 19, ওগুলোতে আমরা দেখবো ট্রানজাকশন রিলেটেড বেশ কিছু। কনকারেন্সি কন্ট্রোল, কনকারেন্সি কন্ট্রোল না করলে কি হবে বলো তো? গতদিন এক্সপ্লেইন করছি লাস্টে। আসলে হবে স্যার, ব্যাংকে টাকা গেলে মানে প্রবলেম হয়ে যাবে আর কি। দেখা গেছে উইথড্র করলাম একটা, ওটা শো করলো না বা অ্যাডজাস্ট করলো না, ওই প্রবলেম হবে আর কি। না না, এইভাবে না তো, তোমরা ঠিক তো বলো, আরেকজন বলো। কনকারেন্সি মানে কি? অনেকগুলো অ্যাক্সেস একসাথে হচ্ছে, আমরা মানে অনেকগুলো অ্যাক্সেসকে আমরা সিরিয়ালাইজ করা উচিত নাকি কনকারেন্টলি আসলে হইতে দেওয়া উচিত? বলছি তো সিরিয়াল করা উচিত। হ্যাঁ, সিরিয়াল করলে আবার কি প্রবলেম? সিরিয়াল করলে তো আমার ট্রানজাকশন অনেক স্লো হয়ে যাবে, তাই না? অনেকগুলো ট্রানজাকশন আস্তে 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 একটার পর একটা যদি হয়, তো এই কনকারেন্সি করার অনেকগুলো কারণ আছে, এখন সবগুলো কারণ তো ওখানেই আমরা বলবো। বাট যেটা বলছিলাম যে কনকারেন্সি সাবধানে করতে হবে যাতে করে ইনকনসিস্টেন্ট আমরা রেজাল্টে চলে না যাই। তো সেটা আমরা ওই চ্যাপ্টারগুলোতে দেখবো, হ্যাঁ, চ্যাপ্টার 17 এ। তো এইদিকে আমাদের 20 চ্যাপ্টারে আছে হচ্ছে যে তোমার ডাটাবেস সিস্টেম আর্কিটেকচার। তখন আমরা দেখবো যে প্যারালাল ডাটাবেস কেন লাগে, প্যারালাল ডাটাবেস কি হতে পারে, তাই না? বলো তো প্যারালাল ডাটাবেস মানে কি? সো সেম একটা ডাটাবেস ডিফারেন্ট প্লেসে রাখা, মানে একটা
কোন একটা প্রবলেম হলে আরেকটা দিয়ে সেটা ব্যাকআপ দেওয়া। না তুমি তো মানে ব্যাকআপ সেন্সে বলতেছো, আমি তো আসলে প্যারালাল। প্যারালাল মানে মাল্টিপল, মানে তোমার প্রসেসিং করবে আর কি। ধরো তুমি যদি বলো যে প্যারালাল ডাটাবেস তো এক জায়গায় আমরা রেখে, ধরো আমরা মনে করো এক জায়গায় রেখে প্যারালাল কম্পিটিশন করতে পারি না? প্যারালাল কম্পিটিশন করলে জিনিসটা ফাস্টার হবে না? বুঝতে পারছো? মনে করো আমি ধরো একটা কম্পিউটার রে কাজটা করলাম, 100টা রেকর্ড আছে ওটার উপর প্রসেসিং করলাম। আবার মনে করো আমি 4টা কম্পিউটারে 25টা করে ভাগ করে নিলাম, তাহলে কোনটাতে ফাস্টার হবে? 4টা কম্পিউটারে 25টা করে ভাগ করে নিলাম। এই কনসেপ্টটা হচ্ছে প্যারালাল কম্পিটিশন বা প্যারালাল ডাটাবেসের কনসেপ্ট। তো এটা আমরা দেখবো হচ্ছে বোধহয় 21-এ, 22-তে হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেডটা নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। ডিস্ট্রিবিউটেডটা কি বলছিলাম বলো তো দেখি, ডিস্ট্রিবিউটেডটা কি জিনিস? রেকর্ডিংটা অন করা হয়নি। ও হ্যাঁ, সরি। বলো ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের কাজ কি হতে পারে? বলো। স্যার যে ডাটাবেসটা বিভিন্ন জায়গায় আর কি রাখা হয় এবং বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস নিয়ে বিভিন্ন জায়গাতে, তো এখানে প্যারালাল আবার ডিস্ট্রিবিউটেড প্যারালাল মানে একই সঙ্গে হইতে পারে। বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে রাখলে এবং প্যারালালি কাজ করতে পারে। সো ডিস্ট্রিবিউটেড প্যারালাল বলেও আসলে আরেকটা কনসেপ্ট আছে, রাইট? থাকবে না? হ্যাঁ স্যার, অনেকগুলো সাইটে একসাথে একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য ডিস্ট্রিবিউটেড আবার প্যারালাল একই সঙ্গে আসলে হয় আর কি। হ্যাঁ, সো ডিস্ট্রিবিউটেড প্যারালাল আবার ডিস্ট্রিবিউটেড প্যারালাল ডিস্ট্রিবিউটেড একসাথে। এই ছবিটা একটু তোমাদের পরিচিত কিনা, পরিচিত না হলে একটু লিখে নাও, একটু আঁকো আর কি। তোমাদের 2 মিনিট সময় দিই। ছবিটা আঁকতে পারবা সবাই? ছবিটা এঁকে নাও। জাস্ট আমাদের একটু না আঁকলে যেটা হয় যে তোমরা শুধু ক্লাস দেখবা, লেকচার স্লাইড থেকে আসলে পড়লে আসলে তোমাদের মাথায় ঢুকবে না। সো রাইটিং খুব জরুরি। তো নিচের পার্টটা একটু আঁকো ফার্স্টে, তারপর উপরের পার্টটা, তার উপরে আরেকটা পার্ট আছে যেটা আসলে এই যে এইখানে আছে, পরে যে আছে এই যে এইখানে আছে। সো এটা হচ্ছে উপরের পার্ট। হ্যাঁ, এই জন্য একটু জায়গা রেখো। তো আমরা নিচের পার্টটা দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আমরা গতদিন কিছু কথা বলছিলাম, ডেটা, আবার ডেটা ডিকশনারি, স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এটাও বলছিলাম বোধহয়। এই টার্মগুলো কি এটা বোঝার দরকার নেই, আমরা বলছি কত, আবার বলবো। কিন্তু এইগুলো আসলে বেসিক্যালি তোমার স্টোরেজে বসে থাকবে। স্টোরেজ মানে ডিস্কে স্টোরেজে থাকবে। যেমন আলাদা আলাদা ফাইল চিন্তা করতে পারো। একটা ফাইল না, কিন্তু ডেটা অনেকগুলো ফাইল, ডেটা ডিকশনারি অনেকগুলো ফাইল, স্ট্যাটিস্টিক্যাল ডাটার জন্য কিছু ফাইল, ইন্ডেক্সের জন্য কিছু ফাইল। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখো যে ডাটাগুলো যখন আমাদের হার্ড ডিস্ক থেকে নেয়, তখন আসলে ডেটাগুলো কি ডেটা নাকি ডেটা ফাইলস? এগুলো ফাইলস না?
ধরো আমি যদি কম্পিউটারে আমরা যদি চিন্তা করি আমাদের মনে করো অনেকগুলো ফাইল আছে, সেই ফাইলগুলো ম্যানেজ করার দায়িত্ব কার? অপারেটিং সিস্টেম কোর্সে একটা পড়ছো না যে ফাইল ম্যানেজার? ইয়েস স্যার। জি স্যার। তো এখানেও তো তাই। তাহলে আমাদের ধরো মনে করো কাস্টমার রেকর্ড আছে, কতদিন যেটা বললাম, তো কাস্টমার রেকর্ডের একটা ফাইল আছে কাস্টমার ডট ডেটা কিছু একটা মনে করো, এরকম কিছু একটা জানো। তো কাস্টমার যে ফাইলটা ডিবি ফাইল, এই ফাইলটাকে আসলে অ্যাক্সেস করবে কি? ফাইল ম্যানেজার না অপারেটিং সিস্টেমের ফাইল ম্যানেজার তো এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবে, রাইট? সেই ফাইল ম্যানেজার কি আসলে ডাইরেক্ট লোড করতে পারে নাকি বাফারের দরকার পড়ে? বাফার ম্যানেজারের কাছে, এই যে এখানে একটা বাফার ম্যানেজার লেখা আছে, এটার কাছে জানো কেউ? ধরো এটা জাস্ট একটু সিম্পল করার জন্য 20 কিলোবাইট, হ্যাঁ এখন 20 কিলোবাইট বা 20 মেগাবাইটই ধরো। আচ্ছা আমরা যে র্যামের কথা বলি, র্যামে আমরা কি 20 মেগাবাইটে আমরা এই ফাইলটা যখন আমরা 20 মেগাবাইট কি টানা আমরা লোড করি, নাকি র্যামে অনেকগুলো ব্লক আছে, এগুলোকে বাফার ইচ ব্লক বলে আর কি। ধরলাম যে ইচ ব্লক হচ্ছে তোমার র্যামের প্রত্যেকটা ব্লক হচ্ছে মনে করো 1 মেগাবাইট। তাহলে র্যামে আমরা যদি লোড করি তাহলে কি একসাথে 20 মেগাবাইট লোড হবে নাকি 20টাতে যে 20 মেগাবাইট লোড হবে? স্যার 20টা ব্লকে 20 মেগাবাইট হয়ে যাবে। তো এইটা ম্যানেজ করার জন্য আমাদের একটা প্রোগ্রাম ছিল না, মেমোরি ম্যানেজার, মনে আছে? মেমোরি ম্যানেজার পড়ছিলা? জি স্যার। বলো। তোমাদের র্যামের যে এটা পড়ছিলাম মেমোরি ম্যানেজার, মনে পড়ে? তাহলে মেমোরি ম্যানেজারে আমাদের যে জিনিসটা খেয়াল করো যে আমাদের পেজ রিপ্লেসমেন্টের কখন লাগবে বলো তো? পেজ রিপ্লেসমেন্ট এইগুলোও পড়ছিলাম। যদি আমরা ওই লাইনে যাবো না, অপারেটিং সিস্টেম কি করে জাস্ট বোঝানোর জন্য যে এটা কিন্তু শর্টেজ থাকে। আমি যে চাইলেই যে আসলে র্যামে জায়গা পাবো তা না। র্যামে জায়গা না পাইলে মনে আছে যে আমরা সোয়াপ মেমোরিতে পাঠিয়ে দিতাম না? জি স্যার। পুরাতন গুলোকে আমরা সোয়াপে পাঠিয়ে দিতাম এবং নতুন গুলোকে আমরা রাখতাম। পুরাতন গুলো ওই যে এলআরইউ অ্যালগরিদম, হ্যাঁ মোস্ট রিসেন্টলি ইউজড, এসব কত কিছু ছিল। তো যাই হোক, ওই লাইনে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট বলতে চাচ্ছি যে আমরা যে বলতেছি যে ফাইলটা অ্যাক্সেস করবো, এখানে স্টোরেজ নিয়ে বুঝতে হলে আমরা এই পুরো চেইনটা আসলে বুঝতে হবে কি হচ্ছে। সেই জন্য আমি এত কথা বলছি যে আমরা তো একটা ফাইলকে অ্যাক্সেস করতেছি, ফাইল ম্যানেজার ইয়ে করলো, কিন্তু ফাইল ম্যানেজার তো আসলে মেমোরি ম্যানেজারকে জিজ্ঞেস করবে যে ভাই আমাকে জায়গা দাও, এই যে এটা জায়গা দাও। 20টা ব্লক তো না পাওয়া গেলে কোনো একটা পুরাতনকে হয়তো সোয়াপ আউট করে ওই জায়গাটা খালি করতে হবে, রাইট? এগুলো তো বুঝো, রাইট? আবার পুরো ফাইলটা যদি অনেক বড় হয়, কাস্টমার রেকর্ড মনে করো, এবং র্যামে মনে করো কোনোভাবেই জায়গা পাচ্ছে না, তাহলে কি সে একবারে লোড করবে নাকি আস্তে আস্তে লোড করবে? পুরোটা লোড করতে যদি তার অনেক অসুবিধা হয় তাহলে সে কি করবে? সে অপটিমাইজেশন চালাবে না? জি স্যার। ফাইল ম্যানেজার এবং মেমোরি ম্যানেজার লেভেলে অপটিমাইজেশন চালাবে তো নাকি? পুরো আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে? আমি তোমাদের এগুলো রিভিউ করতেছি বিকজ ইউ হ্যাভ টু নো দিস, যে এইখানে আসলে যে আমি টান দিতেছি এটা যে চলে আসতেছে ব্যাপারটা আসলে এত সোজা না। ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানে কি হচ্ছে? ইন্ডেক্স ইটসেলফ যে একটা জায়গা না, এটা জানো? ইন্ডেক্স যে আমরা বানাই, ইন্ডেক্স কিন্তু একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে। ইন্ডেক্স ইটসেলফ আসলে মেমোরিতে একটা জায়গা নিবে না, প্লাস হার্ড ডিস্কেও তো একটা জায়গা নিয়ে বসে থাকবে, রাইট? যেমন ধরো তুমি কাস্টমার টেবিলের উপরে তুমি আইডির উপরে একটা ইন্ডেক্স বানাইতে পারো, আবার মনে করো কাস্টমারের টোটাল পারচেসের উপর আরেকটা ইন্ডেক্স বানায় বসে আছে। তাহলে ইন্ডেক্স কয়টা? ইন্ডেক্স না, ইন্ডেক্স অন আইডি, আরেকটা কি ইন্ডেক্স অন পারচেস। তাহলে তোমার যদি কোনো কোয়েরিতে পারচেস রিলেটেড কোনো কম্পারিজন থাকে, পারচেস কম্পারিজন তো বুঝো না?
ধরো পারচেজ গ্রেটার দেন এটা বা লেস দেন এটা বা ইকুয়াল, তো তখন আসলে সে কোন ইন্ডেক্সটা পুল করবে? দুইটা ইন্ডেক্সে পুল করবে নাকি পারচেজ ইন্ডেক্সটা? খালি পারচেজটা স্যার। বুঝতে পারছো? সো এরকম অনেক রকম ব্যাপার আছে যেগুলো আসলে আবার বলতেছি আমরা ব্যাকগ্রাউন্ডে ঢুকতেছি, বারবার আমরা পিছনে চলে যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে ভিতরে। সো আমরা কিন্তু এই জায়গাটা আমার মনে একটু ক্লিয়ার হয়েছে না এই জায়গাটা? আচ্ছা, তার উপরে কি আছে বলো? এই যে উপরের বক্সটা কি আছে কোয়েরি প্রসেসরের বক্সে? চিন্তা করো, হ্যাঁ এগুলো একটু লিখবা। আমি শিওর না যে তোমরা লিখছো কিনা। তোমরা কি আমার কথাগুলো লিখছো নাকি শুধু শুনতেছো? হ্যাঁ একটু লিখতে হবে, না লিখলে আসলে ক্লিয়ার হবে না। বলো কোয়েরি প্রসেসরে কি হয় একটু চিন্তা করো। আমরা একটু পজ দিই মাঝে মাঝে, নইলে তোমাদের মাথায় ঢুকবে না। কোয়েরি প্রসেসরে কি হয়? একটা কোয়েরি যখন লেখা হয় সেই প্রোগ্রামটা থাকে না যে ধরো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামই দেখো, অ্যাপ্লিকেশন প্রোগ্রামে আমরা কোড লিখি না? ধরো যে ধরো জাভাতে বা সিতে মাঝখানে কোড লেখো না, সি প্লাস প্লাসে ধরো একটা কোয়েরি লিখলাম, সেই কোয়েরিটা কি হয়? ডিএমএল কোয়েরি হইতে পারে, রাইট? ডিএমএল কোয়েরি হলে কি হবে? ওটা এদিকে যাবে না, এই যে এদিকে যাবে। তাহলে এখান থেকে কি হবে? ডিএমএল কম্পাইলারে যাবে না, ডিএমএল মানে কোয়েরির মধ্যে ভুল থাকতে পারে তো, রাইট? কোয়েরির মধ্যে ভুল থাকতে পারে না, স্পেলিং এ বা কোনো কিছু ভুল করলে কি হবে? সে তো মানে এক্সেপশন থ্রো করবে। ধরলাম যে ভুল চেক করার জন্য এটা, তারপরে কি করবে? তারপরে আলটিমেটলি কোয়েরি ইভলিউশন ইঞ্জিনে যাবে না? জি স্যার। তারপরে কোয়েরি প্রসেসর ইঞ্জিন যখন রান করতে যাবে ও কি নিজে নিজে রান করতে পারে নাকি ওর আসলে আলটিমেটলি ডাটাগুলো অ্যাক্সেস করা লাগবে? ডাটাগুলো অ্যাক্সেস করা লাগবে। তো সেই একই সঙ্গে আসলে প্রথমেই সে আসলে চেক করবে যে তুমি যে কোয়েরিটা লিখছো, তুমি যে ইউজার হিসেবে লগ ইন করছো, তোমার আসলে অথরাইজেশন বা এইসব আছে কিনা। অথরাইজেশন যদি না থাকে তাহলে কি সে আর প্রসিড করবে? না স্যার। আচ্ছা, ট্রানজাকশন ম্যানেজারও এখানে প্যারালালি দেখাচ্ছে সবগুলো যে এক সিরিয়ালি তা না, মানে এগুলার আইডিয়াগুলো বোঝানোর জন্য যে কোয়েরি প্রসেসর ইঞ্জিন তো ট্রানজাকশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে। তারপরে দেখো কোয়েরি প্রসেসর ইঞ্জিনে যখন কোনো একটা ওই যে বললাম যে কাস্টমার রেকর্ডগুলো দরকার হবে, সে দেখবে যে কত নাম্বার, সেটা আসলে সে বুঝবে কিভাবে? তো সেটা যদি ওই যে আমাদের যে আগের মতো সেটা যদি সে দেখে যে না পারচেজ ইকুয়াল টু এত চেয়ে বেশি, তাহলে সে হয়তো ইন্ডেক্সের সঙ্গে একটু যোগাযোগ করবে। ইন্ডেক্স থেকে সে জেনে নিয়ে হয়তো বাফার ম্যানেজার থেকে ওইটাই আসলে পুল করবে। যেমন যদি এমন হয় সে যদি বুঝতে পারে যে না প্রথমটা না সেকেন্ড, এখানে তো 20টা না, 20টার মধ্যে মনে করো সেকেন্ড ব্লকটা দরকার, তাহলে কি সে ফার্স্ট ব্লক যাবে বা এক থেকে বেশি লোড করবে নাকি শুধু সেকেন্ড ব্লকটা পুল করবে? সেকেন্ড ব্লক করবে। বুঝা যাচ্ছে? তো এরকম অনেকগুলো ব্যাপার ক্লিয়ার বোধহয়, আশা করি। তাহলে আবার একটু দেখো, একটু চিন্তা করো। হ্যাঁ এই যে আমি কথাগুলো বললাম একটু লেখো, কারণ এই যে এরকম একটা কেস স্টাডি হয়তো আমরা বলে বুঝতে পারি যে এটা হইলে তারপরে কি হয়, তারপরে কি হয় উইথ রেসপেক্ট টু দিস ফিগার এক্সপ্লেইন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আগে একটু লিখে নাও, বাকি একটু লিখে নাও। জাস্ট এই যে এখানে একটা ফ্লো বললাম, মোটামুটি একটা ফ্লো বলছি, একটু লেখার চেষ্টা করো রাফলি।
হ্যাঁ এবার জিজ্ঞেস করো কি প্রশ্ন। স্যার এখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অবজেক্ট কোড যেটা সেটা স্যার দুই জায়গায় কেন যাচ্ছে? যেমন ডিএমএল কোয়ারিজও যাচ্ছে এন্ড কোয়ারি এভলিউশন ইঞ্জিনেও যাচ্ছে। এই যে এটা থেকে এই যে এটাতে আসতেছে আর উপরে। জি স্যার। আসলে না উপরে আবার ওই যে দেখো উপরে আবার একটা অংশ আছে আর কি। তো অনেক সময় হয় কি যে প্রোগ্রাম থেকে আসলে তোমার একটু আমি চিন্তা করতেছি এক্সাম্পল কেসটা কি হইতে পারে। অনেক সময় হইতে পারে যে তোমার হয়তো মানে ওইটা হয়তো ডিএমএল কোয়েরি না আর কি। হ্যাঁ সরাসরি হয়তো তোমার আসলে কোনো কিছু যেটা হয়তো কম্পাইলারের কাছে যাওয়ার দরকার নাই। হ্যাঁ সেটা হয়তো সে আসলে ডাইরেক্ট রান করে দিবে। ট্রানজাকশনও হইতে পারে। মানে এখানে আসলে অনেকগুলো জিনিস তো বুঝতে পারছো। অথরাইজেশন চেক হতে আছে রাইট। জি স্যার। তো ধরো রিভোক যদি হয় রিভোক করে না অনেক সময় আমরা ধরো একটা কাস্টমার একটা ধরো আমাদের একজন কর্মচারী তাকে টার্মিনেট করা হলো। টার্মিনেট করলে তাকে আমরা কি করব? তার অ্যাকাউন্টগুলো সব আমরা রিভোক করে নিব না অ্যাকাউন্ট অ্যাক্সেস। জি স্যার। এটা তো আসলে ডিএমএল না, এটা কি অথরাইজেশনের চেঞ্জ না? জি স্যার। সেটা আসলে এই লাইন দিয়ে চলে আসতে পারে রাইট। দেখো জি স্যার মানে স্যার যখন যেভাবে দরকার হ্যাঁ তখন ওই মানে রাফলি আর কি রাফলি। হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন এবং তোমার এক্সাম্পলটা আমি বললাম। তো এটাও এরকম একটা কোশ্চেন মানে আমাদের কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে। তুমি হয়তো বলতে পারো স্যার কিরকম কোশ্চেন আসতে পারে। তো তো উইথ রেসপেক্ট টু দিস ডেটাবেজ আর্কিটেকচার এই ছবিটার নামটা মনে রাখো। এই ছবিটার নাম কি? ডেটাবেজ আর্কিটেকচার। হ্যাঁ সেন্ট্রালাইজ আর্কিটেকচারটা। তো এইখানে আসলে আমাদের এইভাবে আসলে জিনিসগুলো বিভিন্ন রকম কেসে বিভিন্ন রকম আসলে আমরা আবার বলতেছি আমরা কেন ঘুরে ফিরে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে বারবার প্রশ্ন করবো। আমি ব্যাকগ্রাউন্ডে আমি বলবো না যে তোমাকে যে রিভোক করার স্কেলটা লেখো, এটা কিন্তু কোশ্চেন আসবে না। আমরা কি রিভোক করবো, গ্র্যান্ট অ্যাক্সেস দাও, এইসব কি তোমাদের পড়ানো হয়ে গেছে না আগে? বলে তো মনে পড়ছো কিছুটা নাকি? জি স্যার। গ্র্যান্ট অ্যাক্সেস যদি লাগে আমি একটু বলবো, বাট বেসিক্যালি আসলে এগুলো তোমরা আগেই পড়ছো। ফাইন। আচ্ছা এটা গেল। আচ্ছা তারপরে আমরা চলে যাই সামনের দিকে যে আমাদের টু টায়ার অ্যাপ্লিকেশন আসলে আগে ইউজ হইতো। যে ছবিটা দেখো যে টু টায়ার আর থ্রি টায়ার অ্যাপ্লিকেশন আর্কিটেকচার আছে। সো ক্লায়েন্ট সাইডে ধরো ডেটাবেস ক্লায়েন্ট সাইড থেকে কোনো একটা কোয়েরি বা কিছু একটা অ্যাপ্লিকেশনের কোনো রিকোয়েস্ট আসছে, সেটা ডেটাবেস থেকে সার্ভিস দেওয়া হচ্ছে বা সার্ভ করা হচ্ছে রেসপন্স, সেটা একটা। আর থ্রি টায়ার আর্কিটেকচারে যেটা হচ্ছে যে যে রিকোয়েস্টটা বা যে ইনপুটটা দেওয়া হয়েছে সেটা আসলে আবার অ্যাপ্লিকেশন সার্ভারে আসছে, ডেটাবেস অ্যাপ্লিকেশন বলি আমরা। এইখানে অ্যাপ্লিকেশন সার্ভার থেকে আসলে আমাদের এটাকে একটু ফিল্টারিং করার দরকার পড়তে পারে, বা এটাকে আসলে ক্রস চেক করে তারপরে আসলে ডেটাবেস সিস্টেম আসলে এটা কোয়েরিটা প্লেস করা হয়েছে এবং সেখান থেকে রেসপন্সটা সরাসরি বাইরে না পাঠিয়ে অ্যাপ্লিকেশন সার্ভারকে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন সার্ভার আসলে এটাকে বাইরে পাঠাচ্ছে। সো কোনটা বেটার মনে হয়? So three-tier architecture, sir. স্যার আরেকটা বার একটু বুঝিয়ে দিন স্যার। থ্রি-টায়ার আর্কিটেকচার হচ্ছে তোমার আমরা আচ্ছা ইউজার কোথায় থাকে, এই যে তোমার এই বক্সটা আসলে কে বলো তো? এই বক্সটা বা এই বক্সটা ক্লায়েন্টের বক্সটা কোথায়? ভিজুয়ালি চিন্তা করো এই ক্লায়েন্ট বক্সটা কোথায়। ধরো আমি যদি একটা ব্যাংকের কাস্টমার হই, আমি যখন লগ ইন করতেছি এটা আমি না? জি স্যার। ওয়েব অ্যাপ্লিকেশন হোক অসুবিধা নেই, ওয়েব অ্যাপ্লিকেশনে চিন্তা করো, অ্যাপ্লিকেশন তো রাইট, আমি ওয়েব অ্যাপ্লিকেশনে এইটা আমি যদি বলি সরাসরি ব্যাংকের ডাটাবেজে হিট করতেছে, তোমার কি এটা পছন্দ হবে? লেফট সাইডে কি হচ্ছে? পছন্দ হবে তোমার? কি জানি প্রশ্ন করলে? নো স্যার। চিন্তা করো, হ্যাঁ এইভাবে লেখো। এখন কি হচ্ছে, আমি যেটা আসলে এখানে লিখলাম সেটা কি সরাসরি ডেটাবেস সার্ভারে যে হিট করতেছে? কারণ ডেটাবেস তো খুব সেনসিটিভ জিনিস, ওইটা যদি করাপ্ট হয়ে যায় বা ওটা যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় বিপদ না? পুরাই বিপদ, রাইট? সেই জন্য কি করতে হবে, আজকে না একটা লেয়ার অ্যাপ্লাই করতেছে না, যাতে করে তোমরা যদি কোনো বড় কোনো অফিসে যাও
ধরো কোন একটা অফিসে ম্যানেজিং ডিরেক্টরের রুমে কি তুমি ডাইরেক্ট ঢুকে যেতে পারবা? নো স্যার। মাঝখানে তোমাকে কয়েকজন ফিল্টার করবে না? জি স্যার, প্রোটোকল ফলো করতে হবে। প্রোটোকল মানে ধরো লেয়ারিং আর কি, মাল্টিপল হ্যাঁ, লেয়ারিং স্যার। স্যার এটা কি অনেকটা ওএসআই মডেলের মতো? ওএসআই এর সাথে কি সম্পর্ক? আচ্ছা, মানে আমি জানি না, টায়ার যদি বলো মাল্টিপল লেয়ার সেটা বলতে পারো, বাট ওইটা আর এটা তো এক জিনিস না। এটা ক্লায়েন্ট সার্ভারে আসলে তোমার এটা আসলে সবসময়ই করে এখন, এটা এই বাম পাশে ইউজ করে না। তোমার আসলে বাইরের যে রিকোয়েস্টটা সেটা সরাসরি ডাটাবেস সার্ভারে কখনোই পাঠানো হয় না। মাঝখানে অ্যাপ্লিকেশন সার্ভার ফার্স্ট রিসিভ করে, তারপরে ওর যদি মনে হয় রেসপন্স করে, আর যদি মনে না হয় তাহলে মানে ডিনাই করে দেয়। আসলে এর মাঝখানে আর অনেক কিছু আছে, সিকিউরিটি ফায়ারওয়াল টাওয়াল বসে, এই যে নেটওয়ার্কে আছে না, নেটওয়ার্কে দেখানো হয়নি, নেটওয়ার্কে অনেক কিছু বসানো থাকে এই যে জায়গায়, বুঝতে পারছো? হ্যাঁ, অ্যাপ্লিকেশন গেটওয়ে বলে এই যে এটা আসলে বেসিক্যালি অ্যাপ্লিকেশন গেটওয়ে, আর এখানে অনেক সময় লোড ব্যালেন্সার বসানো থাকে। তো এই নেটওয়ার্কের সিকিউরিটি কি কম্পোনেন্ট আমি আর কিছু বলছি না, বাট এরকম মানে সরাসরি এরকম দেওয়া থাকে নাকি মাঝখানে ফায়ারওয়াল, তারপরে আরো অনেক যা যা আছে সিকিউরিটি ডিভাইস। নাম শুনছো তোমরা নেটওয়ার্কিং এ বিভিন্ন সিকিউরিটি ডিভাইসের নাম? ইয়েস স্যার। জানো ফায়ারওয়াল ছাড়াও অনেক কিছু আছে, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল আছে, তারপর লোড ব্যালেন্সার আছে, একটু লিখে রাখো, যদিও এগুলো আমরা পড়াবো না। ফায়ারওয়াল বসানো থাকে। এখন যে ফায়ারওয়াল গুলো এগুলো অনেক দামি, এবং এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ফায়ারওয়াল। স্যার তাহলে এখানে অ্যাপ্লিকেশন সার্ভারে অ্যাকচুয়ালি ভেরিফাই কি করে, কি ভেরিফাই করতেছে? ও তুমি তোমার অ্যাপ্লিকেশন ইয়াতে ভেরিফাই কি করে একজন উদাহরণ দিতে পারো? অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট আমিও দিতে পারি, সার্ভার আমিও দিতে পারি। আচ্ছা, এটা একটু অন্যরকম আর কি। ধরলাম যে তোমরা আসলে বুঝবা কিনা, আর তাও আমি বলতেছি। ধরো তুমি একটা বুক, হ্যাঁ ধরো বইয়ের নাম কি দিবা? ধরো একটা ডিবি বই, ডিবির বইটা, হ্যাঁ ডিবি কর্তের বই। এখন তুমি একটা বইয়ের অনলাইনে গেলা, এবং ওখান থেকে তোমাকে একটা ওয়েব পেজ রিটার্ন করলো যে প্রাইসটা বসাই দিছে, প্রাইসটা মনে করো চেঞ্জ করা যাচ্ছে না, প্রাইস মনে করো সে $30 ইউএসডিতে আছে, হ্যাঁ, আর তুমি কোয়ান্টিটিটা তোমার কাছে ওপেন আছে, তুমি এখানে বসাই দিছো। মানে এটা হচ্ছে তোমার এডিট বক্স। এটা ক্লিয়ার? এই যে উপরেরটা কিন্তু কন্ট্রোলে নাই, উপরেরটা তোমাকে কন্ট্রোল দিচ্ছে নাকি? উপরেরটা কি তুমি 30 চেঞ্জ করতে পারবা? নো স্যার। তোমার ইনপুট কোথায়? ধরো তোমার বন্ধু দুইজন বন্ধুর জন্য অর্ডার দিলা দুইটা, তাহলে তোমার টোটাল প্রাইস হয়ে যাবে 60। তাহলে সে কোথাও একটা 60 দেখাচ্ছে, যে টোটাল প্রাইসটাও হয়তো তোমার কন্ট্রোলে নাই, এটাও ধরো ওই যে ওইটার সাথে এটা গুণ হয়ে ডাইরেক্ট বসে যাবে না ওখানে, ওইটা কি তোমার কন্ট্রোল করতে দিবে না, ওটা চেঞ্জ হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি 60 হয়ে যাবে, ঠিক আছে? মানে ওর প্রশ্নের উত্তরের জন্য আমি দিচ্ছি, যদিও প্রশ্নটা খুব রিলেভেন্ট, মানে তোমরা বুঝতে চাইলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটা আমি ইউজার এন্ডে এইটা আমি পাঠিয়ে দিলাম, এবং এখান থেকে আসলে এটা এই ডাটাবেস সার্ভারে ডাইরেক্ট হিট করলো, এবং ডাটাবেস সার্ভারে ট্রানজাকশনটা হয়ে গেল, এবং ওই তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল, এবং অর্ডারটা প্লেস হয়ে গেল, বুঝছো? ওইটা আমি এবার বললাম না, তার হয়তো ক্রেডিট কার্ড নাম্বার চাইছে, ওখান থেকে সে ব্যালেন্স ট্রান্সফার করছে, এবং এটা হয়ে গেছে। তাহলে কি অর্ডার প্লেস হয়ে গেছে না? জি স্যার। এখন কম্পিউটার সিকিউরিটিতে আসলে প্রক্সি সার্ভার, তোমরা, আমি তো এই জন্য বলতে যাচ্ছি, ওগুলো বলতে যাচ্ছিলাম না, আমি প্রক্সি সার্ভার বসাইতে পারি, এবং বিভিন্ন রকম প্রক্সি আছে, হ্যাঁ। তোমরা প্রক্সি সার্ভার দিয়ে কি করা যায় একটু দেখতে পারো। তো প্রক্সি সার্ভার আমি জ্যাপ প্রক্সি বা বিভিন্ন রকম প্রক্সি সার্ভার আসলে বসাইতে পারি। তো ধরলাম যে প্রক্সি সার্ভার আমি ইন্টারসেপ্ট করতে পারি, হ্যাঁ, প্রক্সি সার্ভার ইন্টারসেপ্ট করে আমি আমার মানে এই যে এই রিকোয়েস্টটা যাওয়ার আগে আমি একটা মেশিনে, এই মেশিনে আমি এটা পাঠাতে পারি। মানে তোমার ল্যাবেই, মানে তোমার ওই ধরো তুমি যেখানে আসো আর কি, তোমার আইএসপির এখানেই, বা তোমার কম্পিউটারের পাশে আরেকটা কম্পিউটার, এটা পাঠাতে পারো। ওই কম্পিউটারে আসলে তুমি এটার মধ্যে তুমি একেবারে হার্ড কোডের চেঞ্জটা করে দিতে পারো। এখানে হয়তো তোমার এডিটেবলটা চেঞ্জ করে নাই, কিন্তু তুমি একেবারে এইচটিএমএল এ যদি চেঞ্জ করে দাও, যে না এই 30টাকে তুমি এইচটিএমএল এ চেঞ্জ করে দিয়ে এখানে বসাই দিলা, মনে করো এখানে বসাই দিলা এক বসায়, তারপরে তুমি প্রসেসর অনেক মাঝখানে এই যে তোমার যে ইয়াটা ওয়েব রিকোয়েস্টটা যাওয়ার কথা, সেই ওয়েব রিকোয়েস্টটা মাঝখানে আসলে ইন্টারসেপ্ট করা যায়। ইন্টারসেপ্ট করে 1 দিয়ে এটা তাহলে টোটাল কত হয়ে যাবে? এই গুণফল হয়ে এখানে বসে দিলে 2, তাহলে কত যাবে? প্রক্সি সার্ভার এসব করলা, প্রক্সি সার্ভার করে তুমি ডাটাবেস সার্ভারে পাঠালে। এখন তোমার এই যে সার্ভার, এই সার্ভারে যদি তুমি চেক না করো, তাহলে আসলে কত হবে?
$2 দুইটা বই মানে অর্ডার হয়ে যাবে না? জি স্যার। এই যে চেকের কথা বললা, এখন আমি আসো যে চেক, যদি তুমি এইখানে থাকতা তোমার দায়িত্ব হইতো যে ওই যে ওই দিক থেকে যখন আসছে তখন আবার তোমার চেক করা, যদিও তোমার মনে হচ্ছে যে দিস ওয়াজ নন এডিটেবল বক্স, তোমার যদিও মনে হইতেছে যে না এটা তো নন এডিটেবল বক্স ছিল, আমার চেক করার কিছু নাই, কিন্তু বাস্তবে তো এটারে এরকম করে চেঞ্জ করে ফেলা যায় এবং সেক্ষেত্রে তো এরকম একটা ঘটনা ঘটবে। তো তোমার তো অবশ্যই আবার যখন মানে অর্ডারটা প্লেস হচ্ছে তখন তোমার দায়িত্ব হচ্ছে আবার অ্যাপ্লিকেশন সার্ভার থেকে আবার তোমার ডাটাবেসে কোয়েরি করে দেখা যে আসলে যে বইটা আসলে অর্ডার দেওয়া হচ্ছে সেটার প্রাইস আসলে কত। তোমার ইউজারের এন্ডের ওটাকে বিশ্বাস করা উচিত নাকি তোমার ওই সাইডে আবার চেক মারা উচিত? স্যার রিচেক করা উচিত। অনেকের কাছে মনে হইতে পারে যারা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সিকিউরিটি কনসার্ন থাকে না, যারা জিনিসটা বোঝেই না, তারা মনে করে যে না এটা তো চেঞ্জ করার কোনো সুযোগই নাই, কারণ হচ্ছে এটা তো আমার নন এডিটেবল বক্স ছিল। ওর এটা মাথায় আসতে পারে না যে নন এডিটেবল বক্সও তো আসলে চেঞ্জ করে আমি ইয়ার মধ্যে আমি চেঞ্জ করে দিতে পারি। HTML এর আমি যখন রিপ্লাই পাঠাচ্ছি সেই রিপ্লাইতে তো আমি চাইলেই চেঞ্জ করে দিতে পারি। সেই চেঞ্জ করে যদি আমি নর্মাল ব্রাউজার হয়তো করতে পারবে না, মাঝখানে আরো কিছু টুল লাগবে, সেই টুলের থ্রুতে আমি যদি করে পাঠাই তাহলে তোমার এই ঘটনা ঘটবে। তার মানে আমার বিরাট বিজনেসে লস হচ্ছে না নাকি? ইয়েস স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এটা যদিও কোর্সের পার্ট না, তারপরেও কিছুটা আইডিয়া হয়তো পাইলে আর সিকিউরিটি নিয়ে হয়তো খুব বেশি বলা হয়নি এই কোর্সে, তাও আমি বলে দিলাম। আচ্ছা, এইটা ছিল যে তোমাদের একটু আগে যে ছবিটা সেটার উপরের অংশটা। তো আমাদের নরমালি আসলে আমরা এই যে এই ইউজার হইতে পারি বা এরা কারা বলো তো? এটা তো হচ্ছে নরমাল ইউজার যারা নেই বুঝলা, এরা কারা? এরা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যারা লিখবে, মানে যে ডাটাবেস তোমরা যারা যেটা প্রজেক্ট করছো না ওইরকম আর কি। আর এরা কারা? বিভিন্ন রকম অ্যানালিস্টের কাজ হচ্ছে এইগুলো আর কি, সফিস্টিকেটেড ইউজার বলি আমরা। আর ডাটাবেস অ্যাডমিন কারা? ডাটাবেস অ্যাডমিন তো হচ্ছে যে ডাটাবেস পুরোটাই ম্যানেজ করবে, রাইট? ডাটাবেস অ্যাডমিনের কাজগুলো যেখানে লিস্ট করা আছে, দেখো এই কাজগুলো আমরা একটু ডিসকাস করবো, কারণ ডাটাবেস অ্যাডমিন আসলে কি করে তোমাদের অনেকের ধারণা নেই। একটু দেখো তো, এই যে প্রথমটা লেখো, প্রথমটা কি? স্কিমা ডেফিনিশন। একটু লেখো সবাই, হ্যাঁ। এইখানে আমরা যেটা বলছি যে আমাদের কি যেন যারা ডেটাবেস ডিজাইন করবে তারা তো আসলে স্কিমা অবশ্যই বানাইতে হবে, রাইট? মানে ফুল দায়িত্ব আসলে ডাটাবেস অ্যাডমিনের। দেখো যে স্টোরেজ স্ট্রাকচার, স্টোরেজ স্ট্রাকচার মানে হচ্ছে যে রেটটা কিরকম হবে, আমরা এটা পড়বো, এটা এই যে স্টোরেজ স্ট্রাকচার আমরা 12, 13, 14তে পড়বো, হ্যাঁ। এই যে জায়গাটা এটা কিন্তু আগে বলে দিতে হয়। তোমরা রেট কি জানো? রেট, RAIT, রেট বলো। বলো রেটটা কি জিনিস? কেউ তো কথা বলছে না। হ্যালো, রেট হচ্ছে আমরা তো আসলে মানে ডাটাবেজে কপি করা যায়, বুঝছো? ডাটাবেজে আমরা ওই যে বলছিলাম না ব্যাকআপ, ডাটাবেজে কিন্তু একটা কপি রাখলে আসলে হয় না। তো ডাটাবেজ যদি একটা হার্ড ডিস্ক ক্র্যাশ করে, মনে করো তোমার
4টা হার্ড ডিস্কে ডাটা আছে। এমন হতে পারে না যে তোমার একটা হার্ড ডিস্ক হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তো এখন রেইডে যেটা হয় যে তোমার একটা হার্ড ডিস্ক যেন নষ্ট হইলেও যেন তুমি তোমার ডাটাটা ঠিক মতো পাও, সেজন্য একটা মেকানিজম করা হয় যে রেইড বলে। রেইড মানে কি redundant array of inexpensive disk। জানো এটা? না স্যার। তোমাদের পড়া নেই? আগে তো একটু পড়ছো বোধ, একটু মনে করে দেখো তো। না স্যার, এটা পড়ানো হয়নি, আমরা পড়িনি। তাহলে আমাদের পড়তে হবে, আবার পড়তে হবে কি এখানে। সমস্যা নেই, আমাদের চ্যাপ্টার 12 আছে, আমরা হয়তো এটা একটু ডিটেইলসে যাবো আর কি। তাহলে এটার নাম কি রেট। হ্যাঁ, তো এটা আমরা কি জিনিস একটু করবো। আপাতত যেটা বললাম যে ধরো হার্ড ডিস্ক 4টা আছে, কিন্তু ওখানে হয়তো কিছু একটা মেকানিজম করা হবে, সেই মেকানিজমটা কি আমরা হয় বললাম। কিন্তু আপাতত একটা হার্ড ডিস্ক যদি নষ্ট হয় টেনশনের কিছু নাই, বুঝা যাচ্ছে? ডাটা খুঁজে পাওয়া যাবে, সেই মেকানিজমটাকে আমরা রেট বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। রেট মানে ব্যাকআপ রাখার জন্য। হ্যাঁ, রেট করলে হ্যাঁ। এখন একটা কথা হচ্ছে যে স্যার এখানে একটা কি যেন মেকানিজম যে বললেন, মেকানিজম হচ্ছে এখানে আসলে তোমার কস্ট বাড়বে, হ্যাঁ, ইনক্রিজ অফ কস্ট। তোমার কিন্তু তুমি যে কোনো কিছু তুমি এমনি হয়ে যাবে তা কিন্তু না। তোমার যখন বলতেছো যে একটা হার্ড ডিস্ক নষ্ট হলেও আমার ডাটাটা থাকবে, তার মানে নিশ্চয়ই তোমার আসলে ওই মেকানিজমে তোমার হার্ড ডিস্ক আসলে বেশি কিনতে হবে। যেমন রেড 1 এ দেখবা যে 2 কপি করে রাখলে, মানে একটাতে হচ্ছে তোমার একটা রেড আছে যেখানে তোমার 4টা হার্ড ডিস্কের জায়গায় 4টা মানে 4+4 করে ফেলতে হবে, তাহলে খরচ কি দ্বিগুণ হয়ে যাবে না? জি স্যার। স্যার এটা কি ড্রব্যাক? হ্যাঁ, ড্রব্যাক না। এই যে তোমার 4টা হার্ড ডিস্কের দাম মনে করো 40,000 টাকা, এখন তুমি 8টা হার্ড ডিস্ক কিনছো, কত লাগবে? 80,000 টাকা লাগবে না? জি স্যার। বাট ডেটা তো আমার, বাট এটাকে বলে রিলায়েবিলিটি। তোমার কি ইনক্রিজটা কি হচ্ছে? ব্যাকআপ থাকে। রিলায়েবিলিটি থাকতেছে না। রিলায়েবিলিটি মানে কি? তুমি ধরো হার্ড ডিস্ক বসে যেতে পারে না, হার্ড ডিস্ক বসে, হার্ড ডিস্ক বসে যায়, জানো তো? জি স্যার। মানে বসে যায়। এখন তুমি হার্ড ডিস্ক বসে গেলে, তারপরে তোমার ব্যবসা বন্ধ হয়ে গেল, 40,000 টাকার জন্য তোমার ব্যবসা বন্ধ হয়ে গেল, বুঝছো? তুমি কি এটা করবা? নো স্যার। বাট স্যার যদি আমার ডেটাটা বেশি ইম্পর্টেন্ট হয়? ও কি বলে, ওর উত্তর দাও তো অন্যরা। প্রশ্নটাই বোঝা গেল না, প্রশ্নটা একটু ক্লিয়ার করে বলো। স্যার আমার ধরেন স্যার আমার ডেটাটা বেশি দরকার, মানে কস্টের থেকে, মানে ডেটা স্যার আমি যে ডেটাগুলো সেভ করব, মানে হার্ড ডিস্কে ধরেন একটা নষ্ট হয়ে গেল স্যার, আরেকটা দরকার স্যার। আমি না আসলে ধরো, আচ্ছা তুমি কি এটা বলতেছো, আমি একটু শুনতে পাচ্ছি কম, তুমি কি এটা বলতেছো যে আমি একটা দুইটা হার্ড ডিস্ক কিনে রাখবো যাতে করে হঠাৎ করে লাগলে ইউজ করবো? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ওইটা এক জিনিস, আর রেইডে লাগানো আরেক জিনিস। কারণ মানে এই যে এখন যেটা বললাম, যেটা বলে রেড 1 বোধহয়, তো রেড 1 এ যেটা হয় তোমার একসঙ্গে দুই জায়গায় রাইট হয়ে যায়। মানে ধরো তুমি রাইট করতেছো একটা জিনিস, মনে করো রাখতেছো x = মনে করো 25, হ্যাঁ 25 মানে 25 crore টাকা কারো আছে বা কিছু একটা, এইটা আসলে তোমার দুইটা হার্ড ডিস্কে লেখা হবে, এই H1 এও লেখা হবে, আবার ডুপ্লিকেট হয়ে যাবে স্যার। হ্যাঁ অটোমেটিক্যালি এটা আসলে তোমার একেবারে কন্ট্রোল, মানে তুমি কিছুই করা লাগবে না, রাইট হবে কয়টায়, মানে হার্ড ডিস্ক 1 এও রাইট হবে, হার্ড ডিস্ক 5 এও রাইট হবে।
বুঝতে পারছো? 5 মানে ওই যে রিটার্ন প্রথম রিটার্নটা, ঠিক আছে না? প্রথম বোঝা গেছে? ধরো তোমার কোনো কারণে দেখলা যে তোমার 1 নাম্বার হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে, তাহলে কি তুমি অটোমেটিক্যালি এটা পেয়ে যাবে না? কোত্থেকে পাবা? জি স্যার। 5 নাম্বার হার্ড ডিস্কে পেয়ে যাবে না? জি স্যার। বুঝতে পারছো নাকি? জি স্যার। তো এখানে আমাদের একটা ট্রেড অফ হচ্ছে, আমাদের রিলায়েবিলিটি বাড়তেছে, বাট সাথে সাথে কি বাড়তেছে? ইনক্রিজ অফ কস্ট। সবাই বুঝছো? আমরা কিন্তু এটা পড়বো আজকে, কিছু আলোচনা যেহেতু হয়ে গেল, এটা চ্যাপ্টার 12 এর ডিটেইলসে আছে, আমরা তখন ওই জায়গাটা আলোচনাটা একটু কম করব। ওকে, আচ্ছা এবার আসো যে এই যে এইটাও কার কাজ? এই যে একটু আগে বললাম না যে ধরো মনে করো তোমাদের ডাটার উপরে ধরো তোমার নিজের অ্যাক্সেস আছে, আবার আমি অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার তোমাদের ডাটার উপরে আমার কিছু অ্যাক্সেস আছে, তোমাদের গ্রেড বুকের উপরে। তার মনে করো তোমাদের চেয়ারম্যান স্যারের কিছু অ্যাক্সেস আছে, রাইট? তোমাদের ধরো ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার, একজন সেক্রেটারি আছে, ওনারও কিছু অ্যাক্সেস আছে। তারপর মনে করো ভিসি স্যারের অ্যাক্সেস আছে, তারপর মনে করো অ্যাকাউন্ট সেকশনের অ্যাক্সেস আছে। এটা কি এক অ্যাক্সেস এক এক রকম না তোমাদের ডাটার উপরে, তোমার সেই স্টুডেন্ট টেবিলের উপরে একরকম নাকি বিভিন্ন রকম? বিভিন্ন রকম। সো এটা কে ম্যানেজ করবে? এটা অ্যাডমিনিস্ট্রেটর পলিসি থাকবে, হয়তো পলিসি দেখে অ্যাডমিনিস্ট্রেটর ডিসাইড করবে বা কনফিগার করবে। এই দুইটা লাইন খেয়াল করো তো, এই যে রুটিন মেইনটেনেন্স আর পিরিয়ডিক্যালি আপডেট ব্যাকআপ দ্য ডাটাবেস, এই দুইটা লাইন বোঝা যায় কিনা? এটা একটা মেজর কাজ। আমি এই কথাগুলো কেন বলছি, ধরো তুমি নিজে কখনো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বা তোমার একটা টিম আছে যেটা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে 4-5 জনের একটা টিম আছে, তারা আসলে বেসিক্যালি এই সবগুলো কাজ করে। বুঝা যাচ্ছে? ধরো তুমি কোনো এক জায়গায় জব ইন্টারভিউতে তুমি চাচ্ছ যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে বা ওই ধরনের কাজে যাবা, তাহলে তোমার রেসপন্সিবিলিটি গুলো হবে এরকম। ঠিক আছে? জি স্যার। না পিরিয়ডিক্যালি এটা আমি বলতে যাচ্ছি যে আমার জাস্ট প্রশ্নটা হচ্ছে যে পিরিয়ডিক্যালি ব্যাকআপ কেন দরকার, এটা কি সবার কাছে ক্লিয়ার? একটু কারণটা লিখে রাখো। কারণটা কি? স্যার ব্যাকআপ না রাখলে তো কোনো কারণে আমার ডেটা চলে গেলে তো স্যার তখন তো পাবো না। সেটাই। তার মানে আসলে বিপদে পড়ার আগেই চিন্তা করতে হবে। এখন কথা হচ্ছে যে বিপদটা তো এমন হইতে পারে যে ধরো বছরে একবার হইতে পারে বা 5 বছরে একবার হইতেছে, হ্যাঁ সেটা বুঝছো? ধরো অনেকে পলিসি, এই জন্য কি করা হয় জানো, প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা পলিসি থাকে। পলিসিটার নাম কি সবাই একটু লেখো, তোমরা জানো না আসলে। হ্যাঁ তোমার এই জন্য বলছি, তোমরা কিন্তু একটু ইয়ে লেভেলে চিন্তা করবা যে আমি ডেটাবেস মানে রিলেটেড কোনো জবে বা ওই জায়গায় যদি আমি থাকি, তাহলে আসলে এরকম একটা জিনিস থাকে। বলো ওইটার মধ্যে কি লেখা থাকবে? তুমি যখন কোনো একটা ডেটাবেস রিলেটেড একটা জবে কাজ করবা, তখন এইটা তোমাকে আসলে মানতে হবে। এটা কি একটু লেখো, নিজে চিন্তা করে আমাকে বলো। হোয়াট কুড বি দ্য পলিসি? স্যার একটা টাইম লিমিট থাকতে পারে যে এত মান্থস পর। গুড। হ্যাঁ যেমন কোথাও থাকবে হয়তো যে তুমি থার্সডে নাইটে ব্যাকআপ নিবা। হ্যাঁ থার্সডে মানে হচ্ছে আমাদের শুক্রবার আগের দিন, সেটা হতে পারে। এমনও হইতে পারে যে 31 তারিখ মানে এন্ড অফ মান্থ। অনেক সময় হইতে পারে এন্ড অফ ডে হইতে পারে তোমার 6 o'clock, হয়তো 5টা পর্যন্ত কাজ চলে, তারপরে তোমার 6 o'clock-এ তোমার আসলে অনেক সময় হইতে পারে যে না মিড নাইটে 12 মিডনাইট বলি আর কি। বুঝতে পারছো? হ্যাঁ এখন এইটা যদি তোমার পলিসি হয় এবং তুমি যদি এটা করতে ব্যর্থ হও, তাহলে কি হবে? পানিশমেন্টটা কি হবে তোমার? স্যার কোনো প্রবলেম হলে মানে ডাটা লুজ হবে, মানে আমাদের কোনো ব্যাকআপ থাকতেছে না। পানিশমেন্টটা কি হওয়া উচিত?
জব টার্মিনেশন হলে ওই কোম্পানির লাভটা কি? ধরো তোমার জব গেল, ওই কোম্পানির লসটা কে দিবে? এই যে ধরো মনে করো যে এই ই কমার্সে যে ধরা খেয়েছে, হ্যাঁ, এখন ওদেরকে জেলে দিলে তোমার লাভটা কি হইলো? আচ্ছা, ই ভ্যালি থেকে কারা কিনে কারা বিপদে পড়ছো? কি আছে এখানে? কেউ আছে? 40 জনের মধ্যে কেউ আছো? ই ভ্যালি বেশি না স্যার, 4000 টাকা। 4 লক্ষ তো না, 4 কোটি তো না। জি স্যার। আমার 50 তোর 50,000 না 50 টাকা? কি বলে? 50,000 স্যার, হাজার। চিন্তা করছো? এটাকে বলে লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি 50,000 টাকায় কি অর্ডার দিয়েছিলা? ফোন ছিল আর ফ্রিজ ছিল স্যার। আচ্ছা, তোমাদের এটা নিয়ে আমি একটু পরে আলাপ করব, ক্লাসে শেষ করে আলাপ করব। আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস শুধু আমি বলবো যে তুমি ধরো যদি দেখো যে কেউ একজন তোমাকে কোন একটা জিনিস দিচ্ছে, তো এখানে কয়েকটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে মানে একটা রিজন থাকতে হবে। তো ধরো কেউ যদি তোমাকে রাস্তায় রেখে বলে যে আজকে ঠিক আছে লাঞ্চটা ফ্রি খাও, হ্যাঁ, খুব ভালো, তো কারণ থাকতে হবে। একটা কারণ অবশ্যই খুঁজে দেখবা, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু বিপদ আছে। তো এনিওয়ে, পরে আবার আলাপ করবো এটা নিয়ে, অবশ্যই অনেক আলাপ করা যায়। তারপরে পিরিয়ডিক্যালি ব্যাকআপ দ্য ডেটাবেস, এটা তো আমরা করলাম। এরপরে এইখানে কি আছে? এই যে এটা কি বলতো? এই যে লাস্ট পয়েন্টের আগের পয়েন্টটা স্যার, পানিশমেন্টটা কি হওয়া উচিত? ও, পানিশমেন্ট আসলে তোমার জেল জরিমানা হয়, বুঝছো? এইসব ক্ষেত্রে অনেক সময় অনেক ক্লজ থাকে, জেল জরিমানা হয়, অনেক কিছু হয়, হ্যাঁ, অনেক কিছু হয়। আসলে বি কেয়ারফুল, বন্ড অনেক সময় অনেক রকম সাইন করতে, অনেক কিছু, হ্যাঁ, সেনসিটিভ জায়গায় তোমার অনেক কিছু হবে। এটা স্যাবোটেজ ধরে নেয় অনেকে এটাকে স্যাবোটেজ হিসেবে চালাই দিবে যে তুমি আসলে স্যাবোটেজ করছো, বুঝো নাই? স্যাবোটেজের মামলা হলে তো তোমার অন্যরকম ইয়ে হবে না? জি। সো এই রেসপন্সিবিলিটি খুবই ক্রিটিক্যাল। এই জন্য এগুলা ভুলে যাওয়ার কোনো উপায় নাই। এগুলো আসলে একজনের দায়িত্ব দেয় না, কয়েকজনকে দায়িত্ব দেয়। এনিওয়ে, আমি জাস্ট বললাম আর কি, এই জায়গাগুলোতে তোমরা অনেক সময় হয়তো কাজ করবা, ভেরি গুড, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য পলিসি যেটা বলা আছে, হ্যাঁ। না বুঝলে জিজ্ঞেস করবো এই পলিসি আসলে কি। যেমন একটা বড় উদাহরণ হচ্ছে যে ধরো এই যে একটু আগে যেটা বললাম যে এটা আসলে অনেক সময় নাও হইতে পারে। অনেক সময় হইতে পারে যে না, পার মিনিটে ব্যাকআপ নিতে হবে। এটা কখন লাগতে পারে বলো তো? পার মিনিটে যদি আমার বলে যে ব্যাকআপ করতে, তাহলে আসলে এটা আসলে তুমি মানে তুমি নিজে নিবা না, এটা আসলে সিস্টেম নিবে, অটোমেটিক্যালি নিবে। এটাকে অনেক সময় আমরা অ্যাক্টিভ সিঙ্ক বলে। অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ মানে হচ্ছে তোমার দুই জায়গায় দুইটা সার্ভার আছে। একটাকে আমরা বলছি ডিসিতে সার্ভার, আর একটা হচ্ছে ডিআরএ সার্ভার। তাহলে কি হবে? ডিসি সার্ভারটা ডিআরএ কে 1 মিনিটের মধ্যে আসলে সিঙ্ক করে দিবে। কেন করবে? ডিআর মানে কি? ডিজাস্টার রিকভারি, হ্যাঁ। ডাটা সেন্টারের সার্ভারটা ডাটা রিকভারি সেন্টারের সার্ভারকে 1 মিনিটের মধ্যে ডাটা সিঙ্ক করে দিবে। কেন বলতো? যে খুবই আসলে মানে খুবই বড় ট্রানজাকশনাল ডাটাবেস। তার মানে আমি যদি ট্রানজাকশনটা ঠিক মতো না করি, তাহলে বড় ধরনের ট্রানজাকশন মানে মানে 1 মিনিটে বা 3 মিনিটের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। মনে করো একজন আসলে একটা করলো, একজন ডিপোজিট করলো, মনে করো কিছু একটা, ধরো মনে করো 10 কোটি টাকা ট্রানজাকশন করে অ্যাড করলো, আবার আরেকজন মনে করো আরেকটা অ্যাকাউন্ট থেকে 10 কোটি টাকা মাইনাস করে নিল। আর যদি 1 মিনিটে এই দুটো ঘটনাই ঘটে, তোমার যদি 1 মিনিটে সিঙ্ক না থাকে, তাহলে তুমি বুঝতে পারবা 10 কোটি টাকা আসছিল এবং 10 কোটি টাকা চলেও গেছে। এবং যেহেতু তোমার 1 মিনিটের ডাটা নাই, তাহলে কি তুমি বুঝতে পারবা যে এটা যে একবার আসছিল একবার চলেও গেছে? বুঝতে পারছো? মানে ভেরি সেন্সিটিভ ডাটাবেজে কিন্তু তোমার ডেফিনেটলি এই ধরনের জিনিস করা হয়। তোমাদের কি মনে হয় যে এইটা, এই যে অ্যাক্টিভ বা পার মিনিটে ব্যাকআপ, কি তোমার পার মান্থের ব্যাকআপের চেয়ে মানে কস্ট কোনটাতে বেশি? স্যার, পার মিনিট ব্যাকআপ। স্টোরেজ বেশি লাগবে না? অনেক বেশি স্টোরেজ লাগবে না? জি স্যার। এটা কি ফুল ব্যাকআপ নিবে নাকি ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিবে? এই যে এটা যেটা বললাম, এটা কি ব্যাকআপ ফুল ব্যাকআপ নিবে নাকি ইনক্রিমেন্টাল? ইনক্রিমেন্টাল। ইনক্রিমেন্টাল।
ওকে আমরা তাহলে একটু আগাই। এখানে হিস্ট্রি নিয়ে কথাবার্তা আছে। তো আমরা দেখবো যে এই যে আমরা এসকিউএল যেটা বলতেছি সেটা আসলে 1980 দিকে আর কি মোটামুটি। আর প্যারালাল ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ আমরা যদিও ভাবতেছি নতুন, কিন্তু আসলে এটাও 80-90 থেকে আসলে মোটামুটি শুরু হয়ে যায়। তারপরে তোমার ডাটা মাইনিং অ্যাপ্লিকেশনও কিন্তু 90-র দিকেও ছিল, এখন আসলে এগুলো অনেক স্ট্রং হয়ে গেছে আর কি। তারপর ই কমার্স তো ছিলই, হ্যাঁ ই কমার্স আমাদের দেশে হয়তো অনেক পরে আসছে, কিন্তু ই কমার্স কিন্তু অনেক আগে থেকেই ছিল, আমরা হয়তো ইউজ করছি, যেমন ইবে, তারপরে অ্যামাজন, এগুলো তো ছিলই। তারপরে গুগলের যেটা হচ্ছে যে আমরা একসময় গুগল যে ইয়েটা করে আর কি, সার্চ ইঞ্জিনের যেসব টেকনিক গুলো, এগুলো কিছুটা মনে হয় জানো না। ম্যাপ রিডিউস এর নাম শুনছো? ম্যাপ রিডিউস, এটার নাম শুনছো? ম্যাপ রিডিউস? না স্যার। আচ্ছা, এটা হচ্ছে গুগলের যে সার্চ ইঞ্জিনের যে টেকনিকটা সেটা আর কি। হ্যাঁ, এটা নিয়ে আমরা হয়তো একটু চ্যাপ্টার 10 এ বোধহয় আলোচনা আছে, আমরা চ্যাপ্টার 10টা পরে যাব। হ্যাঁ, আমরা বলছিলাম এই চ্যাপ্টার 10টা আমরা ভাবছিলাম যে আমরা প্রথম দিকে যাব, কিন্তু এটা আসলে একটু কনসেপচুয়ালি বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমরা চ্যাপ্টার 10টা একটু লাস্টের দিকে যাব। অনেক কিছুই যেমন এইগুলা বুঝে টুঝে আমাদের এটা বুঝতে হবে। তো এনিওয়ে, আমরা এরপরে আমাদের যেটা হচ্ছে যে এখন আসলে এই মানে অনেক কিছু আসলে ম্যাসিভলি প্যারালাল হয়ে গেছে আমাদের সিস্টেমগুলো এখন ম্যাসিভলি প্যারালাল। আমরা যদিও ছোটখাটো সিস্টেম নিয়ে কাজ করি, যারা তাদের কাছে এটা মনে নাও হইতে পারে, বাট ওয়ার্ল্ডের যেসব স্টেট অফ দ্য আর্ট যে ইয়াগুলো আছে, যেমন আমি যদি বলি ফেসবুকের যে ডেটাবেজ আসলে ইউজ করবে, ওরা কি আসলে তোমার মনে হয় না যে এটা প্যারালাল ভাবে প্রসেস করবে, নাকি ওরা এই সেন্ট্রালাইজ ভাবে করবে? ডিস্ট্রিবিউটেড তো অবশ্যই, ডিস্ট্রিবিউটেড এবং প্যারালাল ভাবে ওরা প্রসেস না করলে ওরা সার্ভাইভ করবে না স্যার। ঠিক আছে, তো আমরা আজকে আর একটা জিনিস নিয়ে একটু বলবো, যেটা হচ্ছে যে তোমাদের এইগুলা আসলে লাগবে। এখন যেটা আমি বলতেছি যে তোমরা বোধহয় চ্যাপ্টার 2টা একটু রিভিউ করছো কিনা, তোমাদের তো আমি রিকোয়েস্ট করছিলাম, তোমাকে একটু রিভিউ করছিলা, যেমন এই যে এই জিনিসগুলা আমি জাস্ট 2 মিনিটে একটু রিভিউ করে যাই, জাস্ট 2-3 মিনিটে। যেমন একটা হচ্ছে তোমার যে এই যে সিগমাটা লাগবে অনেক জায়গায়, দেখবা যে আমরা অ্যাট্রিবিউট এগুলো তো জানো না, এই যে অ্যাট্রিবিউট এগুলো জানো, রিলেশন কি জিনিস এগুলোও জানো মোটামুটি। ডাটাবেজে তোমার এইভাবে আর কি আমরা অ্যাট্রিবিউট গুলো লিস্ট করি না, এটা টেবিলের নাম, এগুলো অ্যাট্রিবিউট না, এগুলো তো সবই মনে আছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে প্রাইমারি কি সেকেন্ডারি কি, এটা নিয়েও হয়তো তোমাদের যদি ভুলে যাও একটু দেখে নিও। ফাইনালি আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যে এই সিম্বল গুলো তোমাদের আবার লাগবে। এই সিম্বল গুলো কি কারো মানে মনে আছে নাকি ভুলে গেছো? দেখতে পাচ্ছ এটা চ্যাপ্টার 2? জি স্যার। জি স্যার। আচ্ছা, চ্যাপ্টার 2 যদি ভুলে যাও, আমি জাস্ট একটা কোয়েরি দিই, যেমন এইটা একটু লেখো তো, এটা কোয়েরিটা লিখে ফেলো তো। এটা মানে হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স, লেখো। এটাকে এইভাবে লেখে, এটা লেখো এবং এটা নিচে কোয়েরিটা লেখো। আমি তোমাদের জন্য কোয়েরিটা লিখে দিচ্ছি, কোয়েরিটা লিখে দিচ্ছি। মানে আমি বলতে চাচ্ছি আমরা আসলে হয়তো অনেক জায়গায় কোয়েরি লিখবো না, আমরা লিখবো যে ওইরকম সিম্বল দিয়ে, তখন কি তোমার বুঝতে হবে না এখানে আসলে কি লেখা আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি শিওর যে তোমরা এটা পড়ছো। জি স্যার। রিমাইন্ড করতে বলছি, রিমাইন্ড ইয়োরসেলফ। এই কোয়েরিটাই আসলে, কোয়েরিটা দেখা যাচ্ছে? জি স্যার। এই কোয়েরিটা তাহলে লেখো, এই কোয়েরিটা আসলে এটা। স্যার কোয়েরিটা আরেকবার দেখি।
আচ্ছা এবার আরেকটা দেখাই যে তোমাদের যারা ভুলে গেছো, আরেকটা হচ্ছে ধরো আমি যদি বলি যে সিলেক্ট স্টার না দিয়ে ধরো আমি দিলাম নেম ফ্রম ইনস্ট্রাক্টর, এটা কি হবে? শুধুমাত্র নেম অ্যাট্রিবিউটটা থেকে না না না, এটা হবে এটা অন্যরকম, এটার নাম প্রজেক্ট। হ্যাঁ, এটা কিন্তু দেখাচ্ছি দাও। আচ্ছা তার আগে দেখাচ্ছি যে তোমার যদি ওই ওই কোয়েরিটার মধ্যে যদি এন্ড থাকে, যে একটু আগে যেটা ছিল ওই কোয়েরির সাথে যদি এন্ড থাকে, ওই কোয়েরিতে থাকে না হোয়ার ফিজিক্স ডিপার্টমেন্ট নেম ফিজিক্স এন্ড এটা, তাহলে এরকম করে এন্ড দিয়ে দেওয়া যাবে। এগুলো একটু দেখবা। এটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন মানে হচ্ছে ওই যে যেটা বললাম যে পাই পাই তারপরে নেম। হ্যাঁ, পাই নেম মানে হচ্ছে আমি কি সবগুলো চাই, যেমন এখানে আমরা কি চাইছি, এখানে আমরা সবগুলো ফিল্ড চাইছি না, এখানে আমি কি চাইছি সবগুলো চাইছি না, এখানে কি আমি সবগুলো চাইছি নাকি শুধু নেম চাইছি? তাহলে এটা পাই হবে, পাই মানে পাই মানে ওই যে পাইটা তো আর এখানে লিখতে পারছি না, ধরলাম যে পাই, এই পাইয়ের নিচে এখানে লিখবো নেম, বুঝছো? বুঝো নাই? আর এখানে হবে কি ব্র্যাকেটে হবে ইনস্ট্রাক্টর। বুঝা গেছে নাকি? এটা বুঝা গেছে? হুম। আচ্ছা এখন যদি আমরা আরেকটা বলি যে ধরো সিলেক্ট নেম, হ্যাঁ, স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর, হ্যাঁ, তুমি যদি দুইটাই থাকে, ধরো তুমি প্রজেক্টও করতেছো আবার তুমি সিলেক্টও করতেছো, হ্যাঁ, তাহলে কি করবা? এবার তুমি কি করবা? এবার তাহলে আসলে বেসিক্যালি তুমি বাইরে দিবা হচ্ছে পাই, পাই দিয়ে কি দিবা? তাই না? আর ভিতরে কি দিবা? সিগমা দিবা না? সিগমা দিবা না? সিলেক্টর কি? সিলেক্ট যেটা কি, সিগমা মানে সিলেক্টর কি? এটা একটু সিম্বল দিয়ে লেখো, আমি তো লিখতে পারতেছি না, তোমরা একটু এই জায়গায় কি লিখবা? পাই সিম্বল দাও, এখানে কি দিবা? সিগমার সিম্বল দিবা। এখানে কি হবে? কথা বলো, কথা না বলো তো বিপদ। এখানে কি হবে? কন্ডিশন হবে না? জি স্যার, ফি হবে এখানে, ডিপার্টমেন্ট ইকুয়ালস টু ফি। হ্যাঁ, ফিজিক্স আর কি, আর এখানে হবে কি? এখানে ব্র্যাকেট ইনস্ট্রাক্টর হবে না? জি স্যার। এরকম হবে না? তাহলে এটার উপরে আরেকটা ব্র্যাকেট হবে। তাহলে এই না, দেখো মানে ফার্স্টে তুমি সিলেক্ট করলা তারপরে তুমি প্রজেক্ট করলা, এটা হচ্ছে সিলেক্ট করলা তারপরে তুমি প্রজেক্ট করলা, ঠিক আছে? আচ্ছা এই কথাগুলো আমি কেন বলছি, কারণ আমরা পরবর্তীতে যখন বিভিন্ন রকম চ্যাপ্টারে যাব তখন আসলে আমরা অনেক সময় দেখা যাবে যে আমরা এগুলো লিখতেছি না, আমরা হয়তো স্কিল না লিখে আমরা এটা লিখতেছি। এখন তোমাদের হয়তো তখন মনে হবে স্যার এটার মানে কি, ভুলে গেছি। তো এই জন্য বলছি যে তোমরা এই লাইফটা ইজি করার জন্য চ্যাপ্টার 2টা একটু রিভাইজ করতে হবে। আচ্ছা আমরা শেষ করি। হ্যাঁ, আমরা তাহলে এটা একটু দেখে নিবা। আমার আরো কয়েকটা ছিল বলার, যেমন এখানে তো এটা দেখছো তাই না, এগুলা এই যে এখানে দেখছো এই যে এইমাত্র যেটা বললাম এটা না, ইনস্ট্রাক্টরের উপরে ফার্স্টে আমরা সিলেক্ট অ্যাপ্লাই করছি, তার উপরে কি প্রজেক্ট, তাই না? আচ্ছা এটা হচ্ছে কি ক্রস প্রোডাক্ট না? ক্রস প্রোডাক্টের ছাড়া আরেকটা জিনিস আছে না, জয়েন। জয়েন মানে কি? জয়েন মানে হচ্ছে একটা কন্ডিশনের উপরে ক্রস প্রোডাক্ট বাট একটা ইকুয়াল কন্ডিশন থাকে বা কিছু একটা থাকে, সেই জয়েনটা কি দেখতে এইরকম না? জয়েন হচ্ছে যে এরকম, ক্রস প্রোডাক্ট হচ্ছে এক্স এর মতো, আর এটা কি ক্রস, এটা হচ্ছে এক্স আর এটা কি, এটা জয়েন। এই থিটা মানে একটা কন্ডিশন আর কি, যে এই কন্ডিশনটাকে এখানে থিটা দিয়ে ইউজ করছি। তাহলে একটা ক্রস প্রোডাক্টের উপরে থিটা কন্ডিশনই আসলে বেসিক্যালি জয়েন, তাই না? কথা না বলে তো বিপদ। জয়েন কি? জয়েনটা একটু চিন্তা করো, জয়েন যারা ভুলে গেছো তারা একটু দেখে নিও, আমি কিন্তু সব বলতে পারবো না। ইউনিয়ন, এই যে ইউনিয়ন মানে যে আমরা জানি ইউনিয়ন, আর এখানে হচ্ছে এই যে ইউনিয়ন সাইনটা দিলে হবে। আর ইয়াতে স্কুলে আমরা কি লিখতাম? ইউনিয়ন লিখতাম না? জি স্যার। আচ্ছা প্রজেক্ট করছি না আমরা, প্রজেক্ট করে ইউনিয়ন মানে কি? আমি ধরো এখানে নেম নিলাম, আইডি না নিয়ে এখানে নেম আর আইডি কে আমি ইউনিয়ন করতে পারবো? বুদ্ধিমানের কাজ হবে? না স্যার, মানে সেটা কমন থাকবে, কমন মানে একই জিনিস হইতে হবে। ধরো এখানে নেম হইলে এখানে নেম আসলে ইউনিয়ন হওয়া উচিত, আইডি ইউনিয়ন হওয়া উচিত। উল্টাপাল্টা জিনিস মানে দুইটা তিন রকম জিনিস আমরা ইউনিয়ন করা তো বুদ্ধিমানের কাজ না, মানে করে লাভটা কি? কোনো কাজ হবে না।
আচ্ছা ইউনিয়নের ঠিক উল্টোটা হচ্ছে কি এই যে ইন্টারসেকশন, এই যে দেখো ইন্টারসেকশন, না ইন্টারসেকশন এখানে একই রকম লেখা আছে, একটু দেখে নিও ইন্টারসেকশন। আর এখানে কি সেট ডিফারেন্স মনে আছে? সেট ডিফারেন্স আর একটা হচ্ছে রিনেম। আমরা অনেক সময় করি না যে আমাদের একটা জিনিসের নাম, মানে ধরো আমরা কলাম নেমটা ধরো এভারেজ বললাম যে এভারেজ স্যালারি, হ্যাঁ এভারেজ স্যালারিটা আমরা ইয়ে করি না, রিনেম করি না, কলামগুলোর নাম অনেক সময় রিনেম করি। তাহলে অনেক সময় আমরা এই যে এরকম করে রিনেম করতে পারি। যে দেখো আমরা যে রেজাল্টেন্ট যেটা সেটার একটা নাম দিলাম, টেবিলের নাম, টেম্পোরারি নাম দিলাম, এবং ওগুলোর কলামগুলোর নাম রিনেম করলাম। সো এগুলো একটু দেখে নিও। এই ছিল মোটামুটি আমার মনে হয় চ্যাপ্টার 2টা। আমি আসলে তোমাদের বলবো যে আমি এক্সপ্লিসিটলি বলবো যে চ্যাপ্টার 2টা রিভাইজ না করলে আমরা যে কথাগুলো বলবো সেগুলো পরে অনেক সময় ক্লিয়ার হবে না। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে? জি স্যার। তোমরা কি সবাই এটা পপুলেট করতে পারছো? কয়েকজন তো এখনো দেয় নাই, সেটা আমি ম্যানুয়ালি করে নিব।